দেখো ওই খবর সংগ্রহ করতে গিয়ে তর্কাতর্কি, হালকা ধস্তাধস্তি, এগুলো প্রফেশনাল হ্যাজার্ড, খবরে আসা দূরের কথা, এগুলো নিয়ে আমরা আলোচনাই করি না। কিন্তু একটা খুন, এই রকম ভয়াবহ খুন হয়ে যাওয়ার পর যখন পুলিশের সমস্ত শীর্ষকর্তারা রীতিমতো রুট মার্চ করছেন, সেইখানে তোমার কোনো প্রশ্নে উত্তেজিত হয়ে নয়, একেবারে প্রায় টার্গেটেড অ্যাটাক যেরকম হয়, অর্থাৎ তোমায় টার্গেট করে একদল দুষ্কৃতী এসে তোমায় মারলো। এই গোটা ঘটনাটা একটু বলো। সুমনদা, আজকে সকালবেলা আমাকে অ্যাসাইন করা হয় যে হাওড়াতে এরকম একটা খুনের ঘটনা ঘটেছে এবং সেখানে গিয়ে পুরো তথ্য সংগ্রহ করে খবর করার জন্য। তো আমি সেখানে একটা সময় পৌঁছই। আমি প্রথমে জিটি রোড থেকে পিলখানার যে মার্ডারের যে প্লেস অফ অকারেন্স, যেখানে ঘটনাস্থল, সেটা অ্যারাউন্ড 200 মিটার দূরে জিটি রোড থেকে। তো আমরা জিটি রোড থেকে যেখানে খুনের ঘটনাস্থল সেখানে প্রথমে যাই। সেখানে গিয়ে দেখি যে খুনের জায়গাটা পুলিশ কর্ডন করে রেখেছে, আর মৃতের পরিবার তারা কান্নায় ভেঙে পড়েছেন। স্থানীয় বিধায়ক তাকে কার্যত ঘিরে নিজেদের অভিযোগের কথা তারা বলছেন। সেখানে মিনিট 10 আমি দাঁড়িয়েছিলাম, পুরো পরিস্থিতি দেখি। ইনভেস্টিগেটিভ জার্নালিজম করতে গেলে শুধু খুনের জায়গা নয়, কারা সাসপেক্টেড অ্যাকিউজড, কাদের নাম জড়াচ্ছে সিসিটিভিতে, তারা কোথায় থাকে, তাদের লাস্ট কোথায় দেখতে পাওয়া গেছে, এই সমস্ত তথ্য আমাদেরকে বার করতে হয়। তো সেটা বার করার জন্যই আমি ওই পিও থেকে, প্লেস অফ অকারেন্স থেকে আবার জিটি রোডের দিকে ফিরতে শুরু করি। এই যখন ফিরছিলাম তখন ওখানকার বিধায়ক, তিনিও আমার সঙ্গে দেখলাম একই রাস্তা দিয়ে ফিরছেন। তো ওনাকে কাছে পেয়ে আমি ওনাকে কয়েকটা কোয়েশ্চেনও করেছিলাম যে কী করে এরকম ঘটনা ঘটলো, এবং অভিযুক্তকে আপনার সঙ্গে বাইকের পেছনে বসিয়ে যেতেও দেখা যাচ্ছে এবং আপনি চালাচ্ছেন, অভিযুক্ত অর্থাৎ খুনি যাকে মনে করা হচ্ছে পেছনে বসে আছে আপনার বাইকে। এবং তখন তার উত্তরে উনি ওনার যুক্তি দিয়েছেন, এবং সেটা হয়ে যাওয়ার পর আমি জিটি রোডের উপর চলে গেলাম, উনিও জিটি রোডের সামনে চলে গেলেন। এর পরের সিনটা হচ্ছে ওই মৃতদেহ নিয়ে পরিবারের সদস্যরা বাড়ি ফিরছেন। জিটি রোডের উপর একটা জায়গায় দাঁড়িয়ে তারা চিৎকার চেঁচামেচি, একটা জমায়েত তৈরি হয়েছে। সেখানে বিধায়ক গেলেন, আমি সামনে দাঁড়িয়ে। তার আগে কিন্তু ইন্টারভিউটা হয়ে গেছে। বিধায়কের সঙ্গে কথা হলো, উনি ভেতরে ঢোকার চেষ্টা করলেন, বোঝানোর চেষ্টা করলেন। কিছু লোক বুঝলেন, কিছু লোক বুঝলেন না। উনি আবার ওখান থেকে কিছু লোককে বুঝিয়ে ওখান থেকে চলে গেলেন। দেহ ভেতরে চলে গেল, বাড়ি যেখানে। এর 10 মিনিটও হয়নি আমি ওখানে দাঁড়িয়ে আছি। আমি পরবর্তী কীভাবে এগোবো সেটা আমি ভাবছি ওখানে দাঁড়িয়ে। হঠাৎ করে উল্টো দিকে একটা গলি আছে সুমনদা, এটা ওই পিলখানার যে গলি দিয়ে আমরা ঢুকলাম তার ঠিক সমান্তরাল পাশের গলিটা। সেখান থেকে অ্যারাউন্ড অ্যাপ্রক্সিমেটলি 15 থেকে 20 জন হবে। তারা পুরো আনরুলি, তারা ভেতর থেকে বেরোচ্ছে জিটি রোডের দিকে, অশ্রাব্য গালিগালাজ, সেগুলো মুখে আনা যায় না। হ্যাঁ, এবং এরা কেউ বাঙালি নয়, অশ্রাব্য গালিগালাজ চিৎকার করে বেরোলো। বেরিয়ে আচমকাই আমি এবং আমার ফটো জার্নালিস্ট, আমাদেরকে ওরা সিঙ্গেল আউট করে নিল ভিড়ের মধ্যে। হ্যাঁ, এবং করার পরে আমার ফটো জার্নালিস্ট একটু সরেছে সাইডে, আমাকে কার্যত ওখান থেকে কনফাইন করলো প্রথমে একটা জায়গায়, তারপর হাত ধরে টেনে নিয়ে গিয়ে ভেতরে দাম করে মারলো মুখে। আমার চশমাটা, অন্য চশমা, এটা আমি পরে আবার বিকেলে বানালাম, চশমাটা ভেঙে গেল ওখানে পড়ে। তারপর পাশের আরেকজন, সেও এসে মারলো। এরপর সবথেকে সারপ্রাইজিং হচ্ছে, পেছন থেকে আরও 3-4 জন চলে এলো। তারা কিন্তু কিছুই জানে না কাকে মারছে, কেন মারছে, কোনো কিচ্ছু না, অথচ বেপরোয়াভাবে মারতে শুরু করলো। এরপর একটা জায়গায় আমি বসে পড়লাম এইভাবে হাতটা নিয়ে। আমার ফোন তখন মাটিতে পড়ে গেছে, নাক দিয়ে গলগল করে রক্ত বেরোচ্ছে। সেটা দেখে ওদের মধ্যে 1-2 জন আবার সহানুভূতিশীল হয়ে উঠলো, এই রক্ত বেরোচ্ছে, পিলখানা এসব চলবে না, এসব করা যাবে না। একটা কথা বলো, তুমি বিধায়ককে প্রশ্ন করলে, তার 10 মিনিটের মধ্যে এই ঘটনা, কোনোভাবে ওই বাইক নিয়ে প্রশ্ন আর এই তোমার ওপর আক্রমণ, কি কোনোভাবে তোমার মনে হয় দুটোর মধ্যে কোনো যোগাযোগ আছে? সুমনদা, আমি বিধায়ককে কোয়েশ্চেন করেছিলাম। বিধায়ক যখন ঘটনাস্থল থেকে বেরিয়ে জিটি রোডে আসছেন, ওই যে মাঝে স্ট্রেচের যে রাস্তা, সেখানে দাঁড়িয়ে আমি ওনার সাথে প্রশ্ন করতে করতে বেরোই। এবং সবথেকে যেটা সারপ্রাইজিং, যে তার 10 মিনিটের মধ্যে কিছু লোক সিঙ্গেল আউট করে আমাকে মারলো, এবং যারা মারলো তারা বিধায়কের লোক বা কার লোক সেটা তো পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে ইনভেস্টিগেট করবে। কিন্তু দুটো জিনিস পাশাপাশি রাখলে অনেক ক্ষেত্রেই বিষয়টা মানে লিঙ্ক থাকা সম্ভব। আমার এখানে বলো, তুমি দশকের পর দশক পুলিশ বিট করছো, আমি বলছি এই রকম একটা ব্রুটাল মার্ডার, এই ভয়ানক হত্যাকাণ্ডের পর এলাকা পুলিশে 6 লাভ, সমস্ত শীর্ষকর্তারা ওখানে, একাধিক থানার ওসিরা ওখানে,
পুলিশ রুট মার্চ করছে, তার ভেতরে এই দুষ্কৃতী দল, আমি বলছি এ যদি মানে হাফা কিলোমিটারও যায় তোমাকে মারার অংশটাকে ধরেই আমি বলছি, এটাও তো একটা মানে জেলার এবং রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে সিরিয়াস প্রশ্ন তুলে দেয়। মানে এই রকম একটা কোট আনকোট আনরুলি মব, এই রকম পুলিশি ইনভেস্টিগেশন এবং রাস্তায় এত সংখ্যক পুলিশ, এত সংখ্যক টপ অফিসিয়ালস, তার ভেতরে যদি অপারেট করতে পারে, সেটা ময়ূক ঠাকুর চক্রবর্তীকে মারা হতে পারে, সেটা অন্য দুষ্কর্ম হতে পারে, এটাই তো ইটসেলফ ল অ্যান্ড অর্ডার নিয়ে প্রশ্ন তুলে দেয়। আমরা যখন সকালে ওখানে পৌঁছাই সুমনদা, আমরা ওখানে অন্তত 2 থেকে 3 জন আইপিএস অফিসারকে দেখেছিলাম, যারা, যেখানে অবশ্যই সিপি হাওড়া পুলিশ কমিশনার ছিলেন না, কিন্তু তার অধস্তন আধিকারিক যারা ডেপুটি কমিশনার ওই জোনের দায়িত্বে, লোকাল একটা থানা নয় একাধিক থানার আইসি তারা, এবং যারা ডেপুটি কমিশনার ছিলেন সুমনদা, তারা র্যাফের ফোর্সকে ট্যাগ করে নিয়ে, র্যাপিড অ্যাকশন ফোর্সের যারা সদস্য তাদেরকে নিয়ে এরিয়া ডমিনেশন করছিলেন, যাতে কোথাও আনলফুল অ্যাসেম্বলি না হয়, অবৈধ জমায়েত যাতে কোনো জায়গায় না থাকে। কিন্তু সবথেকে আশ্চর্যজনক হলো যে ওরা অবৈধ জমায়েত ছড়াচ্ছিল ঠিকই, কিন্তু ওই জমায়েতের ভেতর থেকেই কিন্তু আনরুলি মব এলো, এবং আমাকে যতক্ষণ মারধর করা হলো, প্রায় মিনিট 4 তো হবে এই গোটা এপিসোডটা, আমি যখন ব্লাড শেডস নিয়ে জিটি রোডের ওপর দাঁড়িয়ে আছি, তখন আমাকে 3-4 জন ইন্সপেক্টর র্যাঙ্ক পদমর্যাদার অফিসার এসে আমাকে ওখান থেকে রিমুভ করলেন। কিন্তু তার আগে এরিয়া ডমিনেশন দেখতে পেলাম, কিন্তু যখন গোটা ঘটনা ঘটলো একজন পুলিশ কর্মীকে আমি চোখের সামনে দেখি।